স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ, বিরতির আগে আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে বেশি উৎপাদন কৃষকের জন্য আসলে আনন্দের হওয়ার কথা, কিন্তু একটা দুর্ভাগ্য বয়ে আনার ধরনের বিষয় হয়ে যায়। এটা কি কারণে এবং এটা থেকে উত্তরণের কি উপায়? এটা প্রথম বিষয় হচ্ছে বাজার ব্যবস্থাপনার ত্রুটির জন্য। কারণ যখন আপনার সাপ্লাই ডিমান্ডের যে ক্লাসিক বিষয়, তাতে সাপ্লাই বেশি হলে আপনার ডিমান্ড ওই অনুযায়ী দাম কমে যাবে, এটা তো সেইটা তো হয়। কিন্তু একটা যদি ব্রডার পার্সপেক্টিভে দেখে, একটা পলিসিও দুর্বল আছে আমাদের। কারণ আমরা ধরেন কৃষক ধান উৎপাদন করেছে, যদি আমরা স্বাধীনতার পরে থেকে এখন পর্যন্ত হিসাব করি, এটা মোর দেন 4 টাইমস। কিন্তু শুধু ধান না, যে কোনো পচনশীল পণ্যই যেটা কৃষক উৎপাদন করে, সেইটা উৎপাদন করার কিন্তু সে তো একটা সাইকেল আছে। ধান হইতে 140-45 দিন লাগে, তারপরেই কাটতে হবে, এবং একই সঙ্গে লাগায় একই সঙ্গে তোলে। এই পুরো জিনিসটা যেহেতু একসঙ্গে বাজারে আসে, ওইটা একটা ম্যানেজমেন্টের মধ্যে আনতে হলে এটা একটা স্টেট ইন্টারভেনশন দরকার, যেটা অনেকটা আছে যে সরকার খাবার কেনে বা ধান চাল এগুলি কিনতেছে, কিন্তু এই কেনাটা যথেষ্ট ইফেক্টিভ না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলিকে স্টোর করতে হবে। কারণ যে কোনো, এরা আপনি দেখেন আম পচবে বাংলাদেশে প্রচুর, তারপরে বাঁধাকপি, ফুলকপি, আলু, এগুলি প্রতি বছরই আমরা রিপোর্ট করতেছি। কিন্তু এটার কোনো পরিত্রাণ করতে হলে যেটা দরকার, এইটাকে প্রিজার্ভ করার জন্য ব্যবস্থা করতে হবে, সেইখানে ইনভেস্টমেন্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এখনো দেখিনি। আলু উৎপাদন বাংলাদেশে অনেক বেড়েছে, এবং সেগুলির যে বিভিন্ন ধরনের ব্যবহার আছে, ধরেন আলু কিন্তু এখন স্টার্চ তৈরি করে ফেলা যায়, সেই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, এবং আমি ওরকম উদ্যোগ দেখিও না। ঠিক এই জিনিসগুলি, একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা আরো স্ট্রং করতে হবে, এবং যেটা বলছিলেন স্যারও যে কৃষক এখন তার কোনো লিকুইড নাই, তার কাছে টাকা নাই, কিন্তু তার কাছে চালটা আছে। এই চালের এগেইনস্টে সে কিন্তু কোনো টাকা কোথা থেকে নিতে পারে না, মাইক্রো ফিন্যান্স বলেন বা কোনো কিছু। সেইগুলি কোনোভাবে এটা করা যায় কিনা, যে অন্তত এই সময় যখন কৃষকের চালটা উঠবে, তখন তাৎক্ষণিকভাবে সবাই বাজারে যেতে হবে না, তার তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু কারণ সে এখন বসে আছে, পরের ফসলটার জন্য তাকে প্রস্তুত হতে হবে। কিছু ধার সে ইতিমধ্যে করেছে, সেটা শোধ করতে হবে। এই জিনিসটার জন্য এক ধরনের স্টেট ইন্টারভেনশন দরকার, যাতে রাষ্ট্র এই ব্যবস্থাগুলি করে, কোথাও গিয়ে রাখা যাবে সেই রাখার ব্যবস্থা করা, এবং এই সময়ে কৃষক একটা অল্প মেয়াদী কিছু আমি মজিম হোসেন আপনার কাছে জানতে চাইবো, আপনি আসার আগে জাহিদ হোসেন বলছিলেন যে আমাদের এখানে যে মন্ত্রণালয়গুলো কাজ করছে কৃষকের ভাগ্য নির্ধারণে, যারা জড়িত সরাসরি, তাদের মাঝে খুব একটা সমন্বয়ে উনি দেখতে পান না। আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের মাঝে আসলে সমন্বয়ের অভাব আছে, নাকি যেটা আছে সেটা ঠিক আছে? না, সমন্বয় তো আরো অধিকতর হওয়া উচিত, এটা তো কোনো শেষ নাই। সমন্বয় আরো অধিকতর সমন্বয় সাধন করা দরকার। আগে আমার মনে হয় এটা অব্যাহত প্রয়াস দরকার, এখানে উন্নতি হয়েছে। প্রয়াসের চেয়ে এই ধরনের প্রয়াস ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পলিটিক্যাল উইলটা আপনার থাকতে হবে, আপনার ইচ্ছাটা থাকতে হবে। অ্যাকচুয়ালি আপনি কৃষককে আপনার প্রাইস সাপোর্ট দিবেন, এই প্রাইস সাপোর্টের বেনিফিটটা কৃষকই যাতে পায়, যেটা আমরা প্রথমে বলছি, সেই ব্যবস্থা করতে হবে। মধ্যস্বত্ব ভোগীদের আপনি যে কথা বলছেন, উনি প্রাইসের কথা বলছেন, আপনি তুলছিলেন আমরা উৎপাদন, রিয়েলি আমি কৃষকদের অ্যামেজিং এন্টারপ্রেনিউর অ্যাবিলিটি দেখে আমি নিজে অভিভূত হয়ে যাই। সেখানে এফিসিয়েন্সি ক্ষেত্রে আরো অনেক কিছু করণীয় আছে, এটা হয়তো হাসান অনুচ্ছেদ করবেন, কিন্তু আমাদের কৃষকের অত্যন্ত প্রোডাক্টিভ, এফিসিয়েন্ট, আমাদের কৃষিক্ষেত্রে দারুণ অগ্রগতি হয়েছে আমরা, কিন্তু তারা সেই পরিমাণ রিওয়ার্ডটা তারা পায়নি। সেই না পাওয়ার পিছনে আমার মনে হয় কারেক্টিভ পয়েন্ট আউট করছে, মার্কেটটা ইমপারফেক্ট, আমাদের মার্কেট ইনপারফেকশন রয়েছে, মার্কেট ফেলিউর রয়েছে। যেখানে মার্কেট ফেলিউর রয়েছে সেখানে গভর্নমেন্ট যাওয়া উচিত, কিন্তু সেখানে গভর্নমেন্ট যে সেটা ম্যানেজ করা উচিত, ম্যানেজটা বেটার ম্যানেজ করা উচিত, টার্গেটেড ম্যানেজমেন্ট করা উচিত। সেখানে মনে হয় সার্বিকভাবে আমি ইস্যুটাকে গভর্নমেন্টের অর্থনৈতিক গভর্নেন্সটা, সার্বিক গভর্নেন্সের সাথে আমি যোগ করব। আমি জানি আমি এটা হোলিস্টিক প্রশ্ন, পক্ষপাতীর জন্য আমি জানি যে এই ধরনের জিনিসগুলি ইমপ্রুভ করতে হলে আপনাকে সার্বিক প্রয়াসের একটা অংশ হিসেবে করতে হবে, আংশিকভাবে পিসফুল এফোর্ট দ্বারা পারবেন না। তো কৃষকেরা তার উৎপাদিত পণ্যের যদি ন্যায্য দামটা না পান, আপনি টমেটোর কথা ধরেন, এই টমেটো গ্রামের একজন কৃষক যে দামে বিক্রি করে, সেটা ঢাকা শহরে এসে
3 থেকে 4 গুণ দামে আমি ভোক্তা হিসেবে কিনি, আপনি কিনেন, আমরা সবাই কিনি। এখন এতগুলি টায়ার দরকার কিনা এই মার্কেট স্ট্রাকচারে, এবং আমরা যতটুকু জানি যে কিছু কমিটমেন্ট ছিল এগ্রিকালচার মার্কেটিংটা আপগ্রেডেশনের জন্য, স্টোরেজটা একটা প্রবলেম, স্টোরেজটা আবার পচনশীল দ্রব্যের জন্য আরেক ধরনের প্রিজার্ভেশন অ্যারেঞ্জমেন্ট লাগবে, এগুলোর জন্য একটা সমন্বিত প্রয়াস দরকার। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছি, ফুড মিনিস্ট্রি একটা প্ল্যানিং ইভলিউশন ইউনিট, তারা কিন্তু গত 3-4 মাস আগ থেকে এ ধরনের অ্যালার্টটা দিচ্ছিল, রাইস ইম্পোর্টের এ ধরনের। গত মার্চ মাসে ক্যাবিনেট আলাপ করা হয়েছিল, তখন ডিসিশন নেওয়া হয়েছিল, পরবর্তীতে আমরা দেখব কেয়ারফুল ওয়াচে রাখার জন্য। অ্যালার্ট কিন্তু পেয়েছে। ইনফরমেশনটা আপনাকে সঠিক হতে হবে, ইনফরমেশনটা যদি কারেক্ট হয়ে থাকে সেই ইনফরমেশন বেসিসে আপনাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কারণ সুশাসনের জন্য আমরা সবাই বিশ্বাস করি ইনফরমেশন যেটা বস্তুনিষ্ঠ, সেই ইনফরমেশনের বেসিসে আপনি অ্যাকশন নেবেন, সেটা হচ্ছে আপনার কৃষকতার ন্যায্য পাওনা ক্ষেত্রে কৃষক ওল ইনফর্ম থাকবে। একজন কৃষক জানে যে আমার এই দামটা আমি ধরে আমি যদি আমার যদি থাকে, আমি সঠিক স্থানে যাই বিক্রি করে আমি ওই দাম পাবো। মধ্যশক্তি এখানে আসার দরকার নাই। সেক্ষেত্রে কৃষককে আরো বেশি কনসাস করা, ইনফরমেশন শুধু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া না, ইনফরমেশন অনেকগুলি চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়াও আছে, এগুলির সাথে সাথে সম্পৃক্তকরণ করতে হবে। ইভেন যদি মাইক্রোফোন দরকার হয় সেটাও ব্যবহার করবে, কমিউনিটি ওয়াইজ যদি চ্যানেল থাকে সেটাও করবে। এখন রেডিও একটা চ্যানেল আছে, এগুলি ব্যবহার করবেন। এগুলি ব্যবহার করলে আমার মনে হয় কৃষক তার ন্যায্য পাওয়ার কিছু সুযোগটা আরো একটু বড় হবে, পাবেন সেটা আমি বলবো না, কিন্তু সুযোগটা বড় হবে। আমি একই বিষয়ে ডক্টর মনসুর আপনার মতামতটা জানতে চাইবো যে আসলে খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে কাজ করছে, তাদের সমন্বয় যেভাবে হচ্ছে, সেটা কি যথেষ্ট? এখানে কিছু শর্ট টার্ম ইনফরমেশনের প্রয়োজন আছে, যেটা হচ্ছে যে এবছর আউটলুকটা কি, এটা যদি আগে থেকে জানা যায় তাহলে সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমদানির ক্ষেত্রে এই কর যেটা বাড়ালো, এটা 3 মাস আগে থেকে দিতে পারতো, তাহলে সাপ্লাই কন্ডিশনটা আরেকটু বেটার থাকতো, একটু টাইট হতো, বাজারের জন্য ভালো হতো। 2 নম্বর হলো যে এখানে আরেকটা জিনিস হচ্ছে লং টার্ম ইনফরমেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা কি চালের উপরই আমাদের ডিপেন্ডেন্সটা, আমাদের ইনভেস্টমেন্টটা, আমাদের অল ডাইরেকশন কি চালের উপরই রাখবো না একটু সরাবো। এখন সময় আসছে যে আমরা কিন্তু চালের পার ক্যাপিটা কনসাম্পশন কমে যাচ্ছে, মানুষ মিট খাচ্ছে, মুরগি খাচ্ছে, মাছ খাচ্ছে, সবজি খাচ্ছে, চাল অত খাচ্ছে না, ইটস রিয়ালিটি, এবং আরো কমবে। তাহলে আমাদের দেশে চালের প্রোডাকশন আলটিমেটলি আরো কমাতে হবে, বাড়াতে হবে না। কিন্তু এটা কিন্তু লং টার্ম ট্রেন্ড, এটা আসবে, দুনিয়ার সব দেশে এসছে, আমাদের দেশে ব্যতিক্রম হবে না। কিন্তু কথা হলো সেটা অনুযায়ী আমরা কি কাজ করছি কিনা। আমাদের কিন্তু এখনো এগ্রিকালচার এক্সটেনশন ইজ ফোকাস এন্টায়ারলি অন রাইস। এতদিন তো 100% ছিল, এখন হয়তো 95% তাদের অ্যাটেনশন। আমি বলবো যে 95 থেকে কমিয়ে আনুন ওটাকে। আমাকে ভেজিটেবলস এর আরো ভ্যারাইটিস উদ্ভব করতে হবে, আরো নতুন নতুন ফ্রুটস আনতে হবে বাজারে, আমাদের স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান পেতে হবে, এবং গরুর জন্য কি লাগবে, অ্যানিমাল হাজবেন্ডারির জন্য কি ধরনের কর্ন লাগবে, কি ধরনের ফিডিং লাগবে, সেগুলোকে আমাদের সাপ্লাই করতে হবে। আপনাদের সাথে আরো আলোচনায় ফিরবো, আমার একটা বিরতি নিয়ে আসতে হবে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন।